আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ব্লগ ভিডিওতে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে রাষ্ট্র কি পরিবর্তন করতে দেওয়া হয়নি নাকি রাষ্ট্র পরিবর্তন হয়নি। আসলে রাষ্ট্রকে পরিবর্তন করা যায় নাকি রাষ্ট্র পরিবর্তন হয়। রাষ্ট্রটা পরিবর্তন হয় কিভাবে? মানুষের মাধ্যমে। মানুষের পরিবর্তনই রাষ্ট্রের পরিবর্তন। সেই বিষয়ে নিয়ে আমি একটু কথা বলবো আজকের এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিও থাকবেন, মন দিয়ে শুনবেন। দেখেন, আমি যদি একদম সহজ বাংলায় যদি বলি, ৭১-এর পর থেকে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা দিয়ে রাষ্ট্রের ব্যবস্থাপনা শুরু হয়েছে। মুক্তিযুদ্ধরা যে কারণে প্রাণ দিয়েছে, যত লক্ষাধিক মানুষ এই মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রাণ দিয়েছে এবং প্রাণ দিয়ে আমাদেরকে একটা সুন্দর দেশ উপহার দিয়েছিল। এবং সুন্দর দেশ উপহার দিয়ে আমরা আসলে কি পেয়েছি? সত্যিকার অর্থে আমরা এমন কিছু পেয়েছি বিশ্বাসঘাতকতা ছাড়া, সেটা আর নতুন কোনো কিছু আমরা পাইনি। সত্যিকার অর্থে বাংলাদেশ কিছু পেয়েছে বলে আমার মনেও হয় না। আমি যদি একদম সহজভাবে বলি, ৭২-এ যে সংবিধান, সেই সংবিধানটাও আমাদের মতো করে হয়নি, জাতীয় সঙ্গীতটা আমাদের মতো করে হয়নি। এবার আসেন ৯০-তে, যখন মানুষ আবার চিন্তা করেছে গণতান্ত্রিক চিন্তা থেকে আবার রাষ্ট্রকে একটু সুন্দরভাবে সাজাবে, সেখানে এসেও সেই রাজনীতিবিদরাই আমাদের ধোঁকা দিয়েছে, প্রাণগুলো গিয়েছে। কোনো রাজনৈতিক নেতার কোনো প্রাণ যায়নি। সাধারণ মানুষ ভালো থাকার আশায় বোকার মতো বুক তাতিয়ে দিয়েছে ৭১-এ, ৯০, সর্বশেষ ২৪-এ। কিন্তু কি পেয়েছি আমরা? প্রত্যেকবার ধোঁকা। ২৪-এর পরেও আমরা সেই ধোঁকাটাই পেয়েছি। আমি যদি একদম বিসিবির কথা বলি, বর্তমান বিসিবির যে ঘটনা বা রাজনৈতিক যেই প্রশাসনিক নিয়োগের যে ঘটনা বিভিন্ন লোকাল গভর্নমেন্ট এরিয়াতে, তো এগুলোর জন্যই কি আমরা, এই পুরনো বন্দোবস্তের জন্যই কি আমরা এই জিনিসগুলো চেয়েছিলাম, এই আচরণগুলো চেয়েছিলাম, এই কাজগুলো চেয়েছিলাম? এই কাজগুলো আমাদের কেন হয়েছে? আমরা এগুলো চাইনি বলে হাসিনা যে বিষয়গুলো আমাদেরকে দেখিয়েছে, বা ৫৪ বছর যে বাংলাদেশ চলেছে, সে বাংলাদেশ আমরা চাইনি বলে এই ঘটনাগুলো ঘটেছে বারবার। কিন্তু সে বিশ্বাসঘাতকতা বরাবরই আমাদের মাথার উপর চেয়ে বসেছে। বিসিবি নিয়ে যদি আমি আজকে কথা বলি, যেটা নিয়ে আমি আসলে স্পেশালি আজকে কথা বলার চেষ্টা করছি, বিসিবি কি করেছে দেখেন। আমি মনে করি বিসিবি একটা ভালো জায়গা ছিল বাংলাদেশের ক্রিকেট ব্যবস্থাপনা বা রাজনৈতিককরণ করার যে বিষয়গুলো, সেগুলো তো আমরা জানি। কিন্তু যে জায়গা থেকে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে আসা হলো বা তাদেরকে বিতর্কিত করে দেওয়া, এবং ডক্টর ইউনূসের সময়কালে চলা যত অ্যাক্টিভিটিকে বা ডক্টর ইউনূস স্বয়ং যে বিতর্কিত করার চেষ্টা বা তাদেরকে নিয়ে যে কুৎসারচনা, এবং শেখ হাসিনা থেকে বড় বেশি তাদেরকে কুৎসারচনা করার চেষ্টা, সেটাই সবচেয়ে অদ্ভুত বিষয় আমার কাছে মনে হচ্ছে। কারণ সর্বশেষ আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমাদের দেশের মানুষ ভালো না। কারণ আমি ডক্টর ইউনূসের সময়কালে চলা সবগুলো ঘটনা যদি আমি বলি, তাদের স্টেপ বা ইনিশিয়েটিভ গুলো একদম পজিটিভ ছিল। হ্যাঁ, আমি বলবো না যে একটা সরকারের সবকিছু একদম পারফেক্টলি রান করছে, আসলে কোনো কিছু পারফেক্টলি রান করে না। বাট ইনিশিয়েটিভ বা ইচ্ছাগুলো কি ছিল, আমি তো ইচ্ছাগুলো বিষয় নিয়ে আমি কথা বলতে পারি, যেটা ৫৪ বছরে অন্য কোনো সরকারকে আমি করতে দেখিনি। সেই কাজগুলো কিন্তু তারা করেছে। এবং ভারতের সাথে যে বিষয়টা ছিল যে বিশ্বকাপ খেলা নিয়ে, সেটা নিয়ে একটা ভালো স্টেপ নিয়েছে। কিন্তু আমাদের দেশে কিছু মাথা মোটা লোক যারা কিনা এটা বিরোধিতা করছে এবং কথা বলছে, কারণ তাদের অনেক স্বার্থ রয়েছে এবং তামিম হচ্ছে সেই স্বার্থের একজন বড় কাণ্ডারি। আপনারা দেখবেন সামনে তামিম কি করতে যাচ্ছে। কারণ তামিম এমন ভাবে কিছু স্বার্থনিশী গোষ্ঠীর সাথে জড়িয়ে গেছে, সাকিবের মতো সেম অবস্থা হবে। এবং যে ইমেজটা তামিমের ছিল, সেই ইমেজটা কিন্তু এখন শেষ হয়ে যাচ্ছে। আমি একদম পরিষ্কারভাবে বলতে পারি। কারণ আপনি যত ভালো মানুষই হন, ভালো খেলোয়াড়ই হন, আপনার পন্থাটা যদি ভুল হয়, আপনি যে পন্থায় কাজগুলো করতে চাচ্ছেন, সেই কখনো আপনি প্রপারলি এই কাজটা ইমপ্লিমেন্ট করতে পারবেন না, এবং এটা আপনার জন্য বুমেরাং হবে। এবং এই বুমেরাংটাই একদিন বড় ধরনের কাল আসবে। কারণ আমাদের ক্রিকেট ব্যবস্থাপনা কোনো পরিবর্তন আসছে না, তার একটা বিশেষ এবং অন্যতম কারণ হচ্ছে এই রাজনৈতিক হস্তক্ষেপ। এবং রাজনৈতিক হস্তক্ষেপটা এমন ভাবে চলছে যেটা কিনা টলারেট করা যাচ্ছে না। আমি বলছি না যে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের রাজনৈতিক হস্তক্ষেপ নেই বোর্ডগুলোতে, অলমোস্ট ম্যাক্সিমাম দেশে আছে। কিন্তু তাদের প্রকোপটা, আমি যদি একদম কাছের দেশগুলো যদি বলি, পাকিস্তান অথবা ইন্ডিয়া, তাদের যে প্রকোপটা সেটা টোটালি ভিন্ন আসপেক্ট। আমাদেরটা হচ্ছে যে সরাসরি প্লেয়ারদের উপর ইম্প্যাক্ট পড়ে রাজনৈতিক প্রেক্ষাপটগুলো।
এবং আমাদের খেলার উপরও সেটা ইম্প্যাক্ট করে। এবং তামিমের যে বিষয়গুলো ঘটছে, তামিম আসলে তার ব্যাকগ্রাউন্ড যে বিষয়গুলো নিয়ে কাজ করে, তামিম এখন বর্তমান যে আচরণ করছে বা সে সরাসরি ভাবে যেভাবে এই বোর্ডের মধ্যে ঢুকে অনেক কিছু করার চেষ্টা করছে এবং তদন্ত কমিটি দিয়ে এই নতুন ক্রীড়া মন্ত্রীকে দিয়ে প্রতিমন্ত্রীকে দিয়ে বহু কিছু করার চেষ্টা এবং অ্যাডহক কমিটির প্রধান হয়ে যাওয়া, এবং এই বিষয়গুলো না মানে একদম সাজানো গোছানো। এটা আসলে আমাদের পুরনো প্র্যাকটিসের, রাষ্ট্র ব্যবস্থার যে পুরনো বন্দোবস্তের যে প্র্যাকটিসের, সেই প্র্যাকটিসের একটা সাজানো গোছানো প্যাকেজ। ওই যে বললাম যে বিশ্বাসঘাতকতা 71 থেকে চলছে, সাধারণ মানুষ রক্ত দিচ্ছে, নেতারা এসে এভাবে বিভিন্ন কমিটির প্রধান হচ্ছে, মন্ত্রী হচ্ছে, এমপি হচ্ছে, কিন্তু তাদের ছেলে মেয়ে বা তারা স্বয়ং 71-এর পরে কোনো নেতা রাস্তায় নেমে গুলি খেয়ে মরেছে এমন কোনো এভিডেন্স নেই। মরেছে কারা? সাধারণ মানুষ, যারা অধিকার আদায়ে, নিজের ন্যায্যতা আদায়ে রাস্তায় নেমেছিল। কি লাভ সাধারণ মানুষ তাদের রক্ত দেওয়া? আর বাংলাদেশের মানুষ রক্ত দেবে না। যদি রক্ত দেয়, তার পরবর্তী কি হচ্ছে সেটা বাংলাদেশের মানুষ 3বারের মতো ধোঁকা খেয়ে গেছে। সেই পুরনো বন্দোবস্তকে রাখার জন্যই বিএনপি বারংবার এই গণভোটকে পর্যন্ত বা গণভোটের ভিতরে যে ঘটনাগুলো, সেগুলোকেও তারা নস্যাৎ করার চেষ্টা করছে। তার মানে এখান থেকে তারা যে প্যাকেজ পাবে, প্যাকেজগুলো আসবে না। নতুন বন্দোবস্তে সব প্যাকেজ বন্ধ, পুরাতন বন্দোবস্ত তাদের চাই চাই, এবং তাদের সমস্ত কিছুতেই এই নতুন বন্দোবস্ত বাধা। ইভেন তারা সবচেয়ে বেশি যে জিনিসটা শিকার হয়েছে, গুম, সেই গুমের বিরুদ্ধেও যে আইন বা অধ্যাদেশ, তারা সেটা বাতিলের প্রস্তাব করেছে। হাউ ফানি! আমি সবকিছু বাদ দিলাম, যেটার উপর অত্যাচারিত হয়েছেন সেটাকে বাদ দিচ্ছেন, কারণ আপনারাও সেম আচরণ করবেন। আপনারা সেই আচরণটা করার জন্যই কাজ করছেন। আর একটা অভ্যুত্থান হবে কি হবে না সেটা নিয়ে আমি বলছি না, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন কখনোই হবে না এই ভণ্ড নেতাদের, এক ফোঁটা রক্ত না দেওয়ার নেতাদের দ্বারাই দেশ চালিত হবে, পরিচালিত হবে। সাধারণ মানুষ মরবে, আবার তারা সুবিধা ভোগ করবে, লন্ডন আমেরিকাতে ঘরবাড়ি করবে, ফ্যামিলি নিয়ে গিয়ে সুন্দর সুন্দর ছবি দিবে, আর আমরা হাহা রিগেট দিয়ে এভাবেই দিন শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।